শারীরিক বল, ঊর্জা, ইচ্ছা শক্তি, ডিজায়ার, দৃঢ় প্রত্যয়, অফেন্স এবং ডিফেন্স, ঘাত, বল, ঘাত বল, যে কোনো প্রকার ডিজায়ারকে বল প্রয়োগের মাধ্যমে কার্যে রূপান্তরিত করার মানসিকতা, তথা আমাদের লাইফের যে সুপ্ত অবস্থা ভঙ্গ, সেক্ষেত্রে যে প্রধান কারকতা, তথা আমাদের সমস্ত প্রকার যে ঊর্জা শক্তি, সেটা বোধ কার্যকারণ হিসেবে ডিফেন্সিভ বা অফেন্সিভ ফোর্সের কারকতা যে গ্রহ মূলত বহন করে সে হচ্ছে মঙ্গল, যে আগামী 11 তারিখ তার মূল ত্রিকোণ মেষ রাশিতে পরবর্তী প্রায় 41.5 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি আপনাদের একটুখানি টাইমিংটা বলে নিয়ে তারপরে বিস্তৃত আলোচনায় যাচ্ছে। মঙ্গল মেষ রাশিতে এন্ট্রি করবে, সেটা হচ্ছে 11/5/2026 দুপুরবেলা 12:50 এবং মেষ রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট সে গণ্ডান্ত স্টেটে থাকবে এবং সেই গণ্ডান্ত অবস্থায় থাকবে 15/5/2026 রাত্রিবেলা 10:30 পর্যন্ত। তারপরে মঙ্গল বৃষ রাশির নবাংশে প্রবেশ করবে। মেষ রাশিতে 3টে নক্ষত্র, প্রথম নক্ষত্র অশ্বিনী, বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট। সেই নক্ষত্রের যে বিস্তার তা অতিক্রম করতে মঙ্গল সময় নেবে 29/5/2026 সকালবেলা 6:43 পর্যন্ত। তারপরে শুক্রের ভরণী নক্ষত্র, তার বিস্তার 26 ডিগ্রি 40 মিনিট, সেটি ক্রস করতে মঙ্গলের সময় নেবে 16/6/2026 সকালবেলা 9:54 পর্যন্ত। আলটিমেটলি মঙ্গল মেষ রাশি থেকে লিভ করবে এবং বৃষ রাশিতে তার গোচর স্টার্ট করবে, সেটা হচ্ছে 21/6/2026, 20 থেকে 21 হবে, সেই সময় 12:23। তাহলে বুঝতে পারছেন মীন রাশিতে মঙ্গলের যে সময় পর্যন্ত অবস্থান ছিল 40 দিন, তার থেকে 1.25 দিন মতন সময় মেষ রাশিতে বেশি হচ্ছে। তার মানে মঙ্গলের গতি পৃথিবীর সাপেক্ষে আস্তে আস্তে কমতে শুরু করেছে। দিস আর দ্য অবজারভেশন। সেটা বৃষতে গিয়ে দেখবেন সেটা আরও একটু কমবে এবং মিথুনে গিয়ে সেটা আরও কমবে এবং 45 দিনের কিছুটা ক্রসও করতে পারে, টেন্টেটিভলি বলছি, বা 45 দিনই হতে পারে, যেটা আমাদের অ্যাভারেজ গতি। তো আমি বিস্তৃত আলোচনায় যাই। মঙ্গল এখানে প্রবেশ করা মাত্র পঞ্চমহাপুরুষ যোগের রুচক যোগ তৈরি করবে, রুচি থেকে রুচক যোগ এসছে। তো মঙ্গল কি জাতীয় প্ল্যানেট এবং মেষ কি জাতীয় প্ল্যানেট তার উপরে নির্ভর করে, এবং মঙ্গলের 3টি দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম। এই 3টে দৃষ্টির বর্তমানে যে কালক্ষেপ আছে আমাদের জোডিয়াক সাইনে, তার উপরেই মুখ্যত আলোচনা থাকবে উইথ রেসপেক্ট টু দ্য পজিশনস অফ দি আদার মেজর প্ল্যানেটস। তো মঙ্গলকে আমরা যেটা দিয়ে বিচার করি, যেটা হচ্ছে আমাদের শারীরিক যত বল আছে, ঊর্জা আছে, শক্তি আছে, ইচ্ছা শক্তি আছে, ইম্পালসিভ ফোর্স আছে, নর্মাল ফোর্স আছে, অ্যাগ্রেশন আছে, প্রহার আছে, এক্সেসিভ কনভিকশন আছে, দৃঢ় প্রত্যয় আছে, অফেন্স এবং ডিফেন্স বোথ আর ইকুয়ালি এখানে প্রিভেলিং সেক্টর। তার কারণ ক্ষেত্র বিশেষে মঙ্গল অফেন্সের কাজ, ক্ষেত্র বিশেষে ডিফেন্সের কাজ হিসেবে কার্যকরী হিসাবে কাজ করে। মঙ্গল মুখ্যত তামস এবং অল্প ক্ষেত্র বিশেষে রাজস গুণ সম্পন্ন। সাত্ত্বিক গুণের প্রাধান্য মঙ্গলে খুব সামান্য, সেটি ডিপেন্ড করে কোন নবাংশে আছে এবং সর্বোপরি কোন গ্রহের আসপেক্টে আছে, তার উপরে মঙ্গলের সাত্ত্বিক গুণের প্রাধান্য নির্ভর করে। মঙ্গলের স্টেবিলিটি 80/6 কম বেশি বিপরীতধর্মী থাকে, কম বেশি। তার ফলে মঙ্গলকে স্টেবিলাইজ করা, র্যান্ডামলি যদি 10টা হরোস্কোপকে দেখা হয়, তাহলে মঙ্গলের স্টেবিলাইজেশনের উপরে ছকের অনেকটা অংশ নির্ভর করে
বিশেষত সে মানুষের শনির গুণাগুণ, বৃহস্পতির গুণাগুণ, অর্থাৎ যে গুণগুলি মানুষের মধ্যে উচ্চ মেধা, তার সাথে ধরুন তার গুণ, তার জ্ঞান, তার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, এই সমস্ত কিছু বৃদ্ধি করে, এই সব কিছুর কারকতা মঙ্গল কিন্তু কম বেশি করে সেটিকে হ্রাস বৃদ্ধি করতে পারে। বৃদ্ধি করার জায়গাটা খুব কমই থাকে, সেটা ফোর্সের মাধ্যমে সে কিছুটা অ্যাচিভ করতে পারে বা অতিরিক্ত শক্তি প্রয়োগের মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়াল মেধা শক্তির জায়গার সাথে বিশেষ কোনো সম্পর্ক নেই। ডাইরেকশনকে এক্সিকিউট করার ক্ষমতা মুখ্যত এর মধ্যে থাকে। তার সাথে যেটা থাকে আমাদের জেনারেল বা সোলজার, রাজার যিনি প্রধান জেনারেল, অর্থাৎ যিনি রাজা তথা রাষ্ট্রকে মূলত বহির্শত্রু বা অন্তর্শত্রুর হাত থেকে যে রক্ষা করে বা রক্ষা করার মতো পরিবেশ তৈরি করে, পরিবেশ তৈরি করা, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্ষেত্র তৈরি করা এবং বহিঃশত্রুর থেকে আক্রমণের ক্ষেত্রে বা তাকে প্রতিহত করার ক্ষেত্রে ডিফেন্সিভ সেক্টর প্রস্তুত রাখা, দু ধরনের ক্ষেত্রেই মানুষের শান্তি নিরাপত্তা যেটা প্রদান করে তা মঙ্গলের প্রধান কাজ। এবং রবির থেকে সে চতুর্থ নবম কেন্দ্রকোণের সম্পর্কে থাকে এবং রাজ্যকারী প্ল্যানেট হিসাবে পরিগণিত হয় এখানে। এছাড়া সেনাপতি, আত্মবিশ্বাস, ডেডিকেশন, কারেজ, পরাক্রম, অ্যাঙ্গার, ইগো, হটকারিতা, দিজ আর দ্য নেগেটিভ সেকশন। অ্যাঙ্গার, ইগো, হটকারিতা, বোল্ডনেস, ভূমি, হার্ড ইঞ্জিনিয়ারিং, মূলত যেগুলো মেকানিক্যাল, সিভিল, যেগুলো খুব বড় ধরনের কোনো পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা মাটির নিচে যে সমস্ত খনিজ বস্তু তথা ফসিল ফুয়েল আছে সেগুলোকে নিষ্কাশনের ক্ষেত্রে বা বিভিন্ন রকম পথঘাট বা টানেল এগুলো তৈরি করার জন্য যে ব্যবহৃত হয়, এই ব্যবহারের ক্ষেত্রে তার ইঞ্জিনিয়ারিং স্কিল তথা তার জন্য যে উপাদান লাগে, এই সমস্ত কিছু হার্ড ইঞ্জিনিয়ারিং মঙ্গলের সাথে যুক্ত থাকে। ফান্ডামেন্টাল টেকনোলজিও মঙ্গলের সাথে যুক্ত থাকে। আমি উদাহরণ দিয়ে আগেও বলেছি যে একটি সুন্দর গাড়ি, সেই গাড়ির সৌন্দর্য বা তার যে সফিস্টিকেটেড তার যে পোর্শন আছে সেটা কিন্তু শুক্র দ্বারা মুখ্যত নিয়ন্ত্রিত হয়। তার পেছনে শনির মেধা শক্তি থাকে, কিন্তু তার যে হার্ড ইঞ্জিনিয়ারিং পোর্শন থাকে সেই পোর্শনটা কিন্তু পুরোটাই মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তার পেছনে বৃহস্পতি থাকে প্রধান কারকতা হিসেবে। তো দুটো সেপারেট সেক্টর হিসাবে কাজ করে, দুটো একসাথে অ্যামালগামেটেড ফর্মে আমাদের সামনে পরিবেশিত হয়। এবার এই মঙ্গল, তার মধ্যে একাধিক গুণ, বিশেষত যে গুণের সাথে শক্তি বা ঊর্জা জড়িত থাকে, সেই ঊর্জার সোর্স কোথায়? রবি থেকে তার সোর্স আসে। সমস্ত সোর্সই সৌরজগতের মধ্যে রবি। তো রবি থেকে সেই সোর্স আসে এবং সেই সোর্সকে আমরা প্যাসিভলি ইউটিলাইজ করি। রবির সোর্স তো ইউটিলাইজ করি, কিন্তু মঙ্গলের যে ফোর্স বা অ্যাগ্রেশন সেটাকেও আমরা প্যাসিভলি ইউটিলাইজ করি। কিন্তু মেষ রাশি মঙ্গলের মূল ত্রিকোণের ঘর, এই ঘরের সাথে কতগুলো ফান্ডামেন্টাল পজিটিভ অংশ যুক্ত থাকে। বিশেষত প্রথম 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এখানে যে গুণাবলী সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে সৃষ্টি। অর্থাৎ আমি লাস্ট দিন আলোচনায় দেখবেন আমি বলেছিলাম যে স্যাটার্নের সুপ্তাবস্থা ভঙ্গ এবং যখন বুধের নক্ষত্রে যাবে সেটি বুধের জন্ম নক্ষত্র, সামনের যে অমাবস্যা আছে সে অমাবস্যায় শনির জন্মতিথি হিসাবে পরিগণিত হয় রেবতী নক্ষত্রে। তো সেটি শনিবারই পড়েছে, তো সেটি একটি দিক। এবং সব থেকে যেটি বড় ব্যাপার, সেই অংশে আমি ব্যাখ্যা করতে বলেছিলাম যে একটি সৃষ্টির যে প্রিনাটাল পোর্শন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে যে প্রিনাটাল পোর্শন, মানুষের ক্ষেত্রে যখন একটি সৃষ্টি হয় বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও যখন প্রাইমারি এককোষী প্রাণী সৃষ্টি হয় বা একটি উদ্ভিদের ক্ষেত্রে যে বীজ সৃষ্টি হয়, যেভাবেই হোক না কেন, সেই সুপ্ত অবস্থা ভঙ্গ হয়ে সে যখন
আস্তে আস্তে পরিবেশের মধ্যে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাই। সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা সে মেষের ঘরে এসে প্রকাশ পায়। মূলত তার জার্মিনেশন সেক্টরটা সে মেষের ঘরে এসে সম্পূর্ণভাবে প্রকাশ পায়, কিন্তু তার প্রিভিয়াস সেক্টরটা কিন্তু সবসময় মিনের ঘরে থাকে, যেটি শুক্রের তুঙ্গস্থান হিসাবে দেখানো হয়। শনির আলোচনায় আমি বিস্তৃত সেটা বলেছি। যাদের একটু গ্যাপ অফ ইনফরমেশন মনে হবে তারা আগের ভিডিওটা জাস্ট একটু দেখে নেবেন। আচ্ছা, এর সাথে মঙ্গলের মেষ রাশির যেটা বেসিক, মেষ রাশির মধ্যে অদম্য বল এবং শক্তি থাকে, কারণ রবির এটি তুঙ্গস্থান। তো রবি কি করে, সোল তার ট্রান্সফরমেশন হয়। তো সেই সোল নতুন একটি জীবের মধ্যে, মানে জীবের পূর্ব অবস্থার মধ্যে প্রবেশ করে সেটিকে জীবে রূপান্তরিত করে এবং তাকে জীবন প্রদান করে। সেটি উদ্ভিদ হতে পারে, মানে 84 লক্ষ যোনির মধ্যে যে কোনো সেক্টরে তার উৎপাদন হতে পারে তার কর্মফল অনুসারে। রবি প্রদান করা মাত্র তো রবি মেষ রাশিতে এসে তুঙ্গ হয় নিজের মূল ত্রিকোণ থেকে 9th হাউসে, কিন্তু রবির দিকবলি হয় কিন্তু 10th হাউসে, অর্থাৎ তার দ্বিতীয় ঘরে। অর্থাৎ রবির যে কারকতা, তার যে নির্দেশমূলক ইন্ডেক্স ফিঙ্গার দ্বারা যে কারকতা বোঝায়, যেখানে মানুষ কোনো কিছুকে হুকুম জারি করবার জন্য যেই আঙ্গুলকে মূলত সে শো করে, এই জায়গাটিকে আমাদের বৃষরাশি দ্বারা বোঝানো হয়। কিন্তু তার যে প্রিভিয়াস সেক্টর, অর্থাৎ তার যে ক্ষেত্র নির্মাণ, সেই ক্ষেত্র নির্মাণটা কিন্তু মেষে তৈরি হয়। সেই জন্য রবির মধ্যে একাধারে পিতা এবং একাধারে উচ্চপদস্থ বস, দু ধরনের কারকতাই থাকে এবং দু ধরনের কারকতার কার্য, মানে তার যে ফাংশনারিজ, সেটাও যুক্ত থাকে। তো মঙ্গল যখন এখানে প্রবেশ করবে, রবি তখন খুব স্বল্প দিনের জন্য, 3-3.5 দিনের জন্য মেষ রাশিতে অবস্থানও করবে, একদম শেষের দিকে অবস্থান করবে, কিন্তু তবুও করবে সে। অর্থাৎ মঙ্গল এবং রবি এই ঘরে 3-3.5 দিনের জন্য থাকবে এবং বুধও সেখানে অবস্থান করবে, তারপরে তারা মঙ্গলের দ্বিতীয় চলে যাবে। মেষ রাশির ইন্টারেস্টিং যে ফ্যাক্টগুলো সব থেকে বেশি রয়েছে এখানে, আমাদের নর্মালি আমাদের যত রকম আমাদের টোটেম আছে, টাবু আছে, আমাদের বিলিফ সিস্টেম আছে, আমাদের এক্সপ্রেশন আছে, আমাদের যত রকম লিবার্টি আছে, আমাদের যে স্বাধীন চেতা মনোবৃত্তি আছে, সমস্ত কিছু মেষের মধ্যে লুকিয়ে থাকে। অর্থাৎ যদি আপনি একটি উদ্ভিদ মনে করুন, তার অঙ্কুরোদ্গম ঘটছে এবং সে বাড়তে শুরু করছে, আপনি যদি বাইরে থেকে কোনোভাবে ট্যাম্পার না করেন, কোনো লাঠি দিলেন, সাপোর্ট দিলেন, এরকম কিছু না করেন, সে কিন্তু নির্দিষ্টভাবেই বাড়তে থাকবে। হতে পারে সে একটি প্যারাসাইট জাতীয় উদ্ভিদ নয়, নর্মাল উদ্ভিদ, তাহলেও যে গ্রোথ সবসময় তার সোজাই হবে এরকম ব্যাপার নয়, তার ট্যানজেন্টও হতে পারে, আবার সোজাও হতে পারে। একটা দূরত্বের পরে গিয়ে তার মুভমেন্ট অন্যদিকে হতে পারে, আলো বা অন্যান্য বিভিন্ন উপাদান পাওয়ার জন্য তার বিভিন্ন রকম অন্তর্নিহিত মুভমেন্ট হয়ে থাকে এবং সেই অনুসারেই তার সার্বিক রূপ প্রদান করে। অর্থাৎ মঙ্গলের ঘরের মধ্যে পূর্ণত স্বাধীন চেতা মনোবৃত্তি আছে, যেখানে প্রধান যিনি সেনাধ্যক্ষ বা যিনি কোম্পানি কমান্ডার আছেন, তিনি যখন তার কোম্পানিকে কোনো একটি আদেশ দেবেন কোনো কাজ করতে, তখন তার সেই কোম্পানির অন্তর্গত যে সমস্ত সোলজারেরা আছেন, তিনি কমান্ডারের যে আদেশ বা নির্দেশ সেটা টু দ্য লেটার্স ফলো করবে এবং ফলো করবার জন্য তাদের শক্তি, সামর্থ্য এবং তাদের যে স্কিল আছে সেই অনুসারে কিন্তু তারা সেটিকে সম্পাদন করবার চেষ্টা করবে এবং স্বাধীন মনোবৃত্তি আকারে চেষ্টা করবে। এখানে কিন্তু এক একজন মানুষের এক এক রকম শারীরিক ক্ষমতা বা স্কিল হতে পারে, বিভিন্ন প্রদেশের মানুষ সেখানে থাকতে পারে, তাদের শারীরিক মানসিক শক্তি ডিফারেন্ট হতে পারে এবং সেই অনুসারে তাদের স্বাধীন চেতা মনোবৃত্তি প্রদান করবে। কিন্তু সার্বিক যে কোরাসটা হবে, সেই কোরাসটা কিন্তু একদিকে যাবে, সেটি কখনোই ইনসাবঅর্ডিনেশনকে দর্শায় না। ঠিক গত মোটামুটি 2 বছরের আগে, 2-2.5 বছর আগে মঙ্গল যখন এখান দিয়ে পাস করেছিল, তখন রাহু এখানে অবস্থান করেছিল। সেই সময় ইনসাবঅর্ডিনেশনের প্রশ্ন ছিল, 24 সালে সম্ভবত সেটা হবে প্রথম দিকে। তো সেই সময় প্রশ্ন ছিল, কিন্তু এখন সেটা হবে না।
তাছাড়া আমাদের যত রকম ইমোশনাল প্রসিডিওর, মনে রাখবেন ক্রোধ সেটাও একটা ইমোশনাল সেক্টর, বা তার একটা উল্টো দিকেও রয়েছে, তার হাম্বলনেস, হিউম্যানিটি রয়েছে। তো দুটোই কিন্তু মঙ্গলের সাথে একাধারে যুক্ত, কিন্তু সব থেকে বেশি যুক্ত থাকে তার ডিজায়ার, তার কাম, অর্থাৎ তার কামনা। মঙ্গলের মধ্যে কিন্তু অসম্ভব রকম কাম শক্তি রয়েছে। কাম বলতে কিন্তু এখানে ডিজায়ারকে বোঝাবেন, অর্থাৎ ষড়রিপুর প্রত্যেকটা রিপুকে সে লাভ করবার চেষ্টা করে বাই ডিন্ট অফ ইটস স্ট্রেংথ, যেখানে অন্য কোনো রূপ সে বোঝে না। সে যদি মনে করে কোনো একটা অত্যাধিক ভারী বস্তুকেও ঠেলে সরাতে হবে, তার যদি বিলিফ সিস্টেম বা তার যদি নোশন একবার তৈরি হয় সেটার উপরে, সে কিন্তু ওই কাজটাই করবে, তার ফল কি হচ্ছে সেটা নিয়ে খুব একটা কিন্তু চিন্তা করবে না। অর্থাৎ মানে বুঝতে পারছেন, মঙ্গলের মধ্যে কিছু ক্ষেত্রে কিন্তু গাঁজোয়ারি একটা ব্যাপার আছে, যেটার মধ্যে ঠিক স্বাভাবিকভাবে বুদ্ধি বা স্বল্প মেধা বা অতি স্বল্প মেধা কিন্তু খুব একটা কাজ করছে না। এখানে জেদ বা ইগো অনেক বেশি, সরবে না তো আরও বেশি বল প্রয়োগ করছে। হতে পারে তার কাঠামো এত শক্ত যে সরানোই যাবে না, কিন্তু বল প্রয়োগ থেকে সে থামাবে না। তো এই ধরনের কিছু প্রাণীর মধ্যেও কিছু তামসিক গুণসম্পন্ন, বিশেষত মাংসাহারী তামসিক গুণসম্পন্ন প্রাণীর মধ্যে এরকম কিন্তু ক্যাটেগরি আপনারা দেখতে পাবেন। বা দুটি একই প্রকার প্রাণী, প্রায় কাছাকাছি রকম দেখতে, কিন্তু একজন হার্বিভোরাস এবং একজন কার্নিভোরাস, দুজনের মধ্যে ক্যারেক্টার, একটি ছাগল এবং একটি হরিণকে, বা যদি ধরুন একটি কুকুরকে দেখেন, শিং বাদে তাদের মুখের আকৃতি বা দেহ আকৃতি অনেকটা একরকম, কাছাকাছি তো যেতে পারে তারা, কিন্তু তাদের স্বাভাবিক যে সমাজের বুকে তাদের তাদের যে নেচার, সেই নেচারের মধ্যে একটি কুকুরের মধ্যে, বিশেষত বন্য কুকুর যদি হয়, হিংস্রতা অনেক বেশি থাকবে। এখানে খাদ্যের উপরে ডিপেন্ড করছে। কিন্তু হরিণ যতই বা একটি ছাগল যতই হিংস্র হোক, সে এসে কখনো কামড়ে দেবে না কাউকে। সে ঠেলা মারতে পারে, গুঁতো মারতে পারে, ধাক্কা দিতে পারে। এটা দুজনের মধ্যে একটা আক্রমণ করার মানসিকতার মধ্যেও ডিফারেন্স আছে, যেটাও কিন্তু মঙ্গল এখানে দর্শায়। অর্থাৎ কতটা তামসিক গুণ সেখানে প্রযোজ্য আছে। অর্থাৎ এখানেই বৃশ্চিক রাশির যে গুণ আছে, যেই গুণের মধ্যে কিন্তু আমাদের লাইফ স্প্যান, আমাদের এক্সটেনশন, আমরা কতদিন পর্যন্ত সুস্থ থাকব, আমাদের জীবনের কোন ধাপে কীরকম পরিমাণ শারীরিক পোটেনশিয়াল আমরা পাবো, সেই সবগুলোর অনেকগুলো অংশ কিন্তু আপনি বৃশ্চিক থেকে পাবেন। কিন্তু মেষ থেকে সেটা পাওয়া যায় না। মেষের মধ্যে সেখানে যে গতি বা প্রকৃতি আছে, সেটার মধ্যে একটা উদ্দাম প্রকৃতি আছে, যেটা কোনো নিয়ন্ত্রণাধীনে নয়। এবং এই নিয়ন্ত্রণাধীনে না থাকার জন্য মঙ্গল এখানে এক্সেসিভ ফোর্সফুল থাকে, এবং মঙ্গলের গণ্ডান্ত ত্যাগ করার সাথে সাথেই মঙ্গলের কিন্তু দ্বিতীয় রবি বুধ চলে যাবে, শুক্র তার তৃতীয় থাকবে এবং বৃহস্পতিও থাকবে। তো এই মঙ্গল অত্যন্ত বলি মঙ্গল, এবং এই মঙ্গলের পঞ্চমে পড়ে থাকবে কেতু এবং একাদশে রাহু থাকবে, দ্বাদশে শনি থাকবে। দ্বাদশে শনি একমাত্র মঙ্গলের যে এক্সটেনশনের মধ্যে একদম লাগামহীন পোর্শন, সেই লাগামহীন পোর্শনটাকে কিছুটা লাগাম পড়ানোর চেষ্টা করবে, কিন্তু বাদবাকি অংশটা কিন্তু পুরোটাই মঙ্গলকে এখানে অসম্ভব বেশি শক্তি প্রদান করছে। যেটি মিনের ঘরে আপনাদের আমি বলেছিলাম যে মোটামুটি দেখবেন 5 তারিখ থেকে 5 থেকে এই 15 তারিখ পর্যন্ত যে সময় যাবে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীতেই আপনারা, শনিও এখানে কিয়দংশে দায়ী, কারণ শনি বৃশ্চিক রাশির নবাংশে রয়েছে ইমিডিয়েট। তো যার ফলে কিছু অ্যাট্রোসিটিসের খবর বা কিছু জায়গায় মানে মনুষ্যত্ব বিরোধী কিছু কাজ কারবার সেখানে কিন্তু দৃষ্টিগোচর হবে বা প্রতিভাত হবে, সারা পৃথিবীতেই হবে। তো সেটি কিন্তু, বা কথাবার্তার মধ্যে অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভনেস, সেগুলো কিন্তু ভীষণভাবে এক্ষেত্রে প্রকাশ পাবে। তো সে যাই হোক, সেই জায়গাটার কিছুটা নেগেটিভিটি আপনি 14 তারিখের পর থেকে স্লোলি বুঝতে পারবেন সেটা। তো এখানে মঙ্গল যে ন্যাচারাল যে ফল দেবে, সেটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক যে জীবন আছে, সেই জীবনের জায়গায় আমাদের আস্তে আস্তে
পরিচালিত করা এবং জীবনের যে লট অফ আপস অ্যান্ড ডাউনস ছিল সেই জায়গাটা কিছুদিনের জন্য অন্তত স্বাভাবিক করা, এবং তার সাথে আমাদের যত রকম আমরা শব্দ ইউজ করি, থিওরাম্প, যেটাকে জয় বলা হয়, ভিক্টরি বলা হয়, বা ধরুন আমাদের এগিয়ে চলার জন্য যে কনভিকশন বা স্পিরিট লাগে, সেই ধরনের প্রকৃতিও কিন্তু মঙ্গল কম বেশি মানুষের মধ্যে প্রদান করবে এবং সেটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যথেষ্ট সহায়ক হবে। মানে আমরা না লাভ ক্ষতি, ভালো মন্দ, জয় বিজয় এগুলোর থেকে একটু দূরে চিন্তা করতে পারবো, কারণ মঙ্গলের দ্বাদশে শনি আছে এবং মকর রাশি থেকে চতুর্থে শনি আছে। তো আমরা এগুলো থেকে কিছুটা লার্জার সেকশনে আমরা কিন্তু দেখতে পাবো যে মানুষের মধ্যে বিবেক, বেশ কিছু জায়গায় বিবেক থেকে কিছু সত্যি কথা বলে দেওয়ার প্রবণতা, বা যেটা ধরুন কোনো কারণে সাপ্রেসিভ ছিল সেই অংশ বলে দেওয়ার কিন্তু প্রবণতা এক্ষেত্রে প্রচুর পরিমাণে তৈরি হবে। এবং কর্মক্ষেত্রেও অত্যন্ত সকারাত্মক মানসিকতা তৈরি হবে এবং দ্রুত এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটি পরিসর এখানে দেখা যাচ্ছে, যাকে বলা যেতে পারে এক ধরনের অনুকূল বাতাবরণ থাকবে যে কোনো কাজকে এক্সিকিউশনের স্তরে নিয়ে যাওয়ার পর্যন্ত। এটা মঙ্গলের অলমোস্ট এই ঘরের পুরো ফল, এবং মঙ্গল বৃষ রাশিতে যাওয়ার পরেও যেটি মকর রাশির নবাংশ পরবর্তী প্রায় 5.5 দিন, মানে সেই সময়টা অমাবচী চলবে অ্যাকচুয়ালি 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো মঙ্গল মোটামুটি 27শে জুন পর্যন্ত কিন্তু বেটার ফল দেওয়ার মতন পজিশনে থাকবে। অ্যাকচুয়ালি আমি মঙ্গলের মাধ্যমে পুরো অংশটাকেই বলছি, মোর অরলেস একটু বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, অনেক কিছু ড্রব্যাকের মধ্যেও চেষ্টা করবে এবছরের পক্ষে যতটা সম্ভব হয়। এক ধরনের বলতে পারেন যে আমাদের যে ডিজায়ার আছে, আমাদের যে দৃষ্টিকোণ আছে, আমাদের যে গোল আছে, সেটি পাওয়ার জন্য আমাদের ন্যাচারাল যে মুভমেন্ট আছে সেটি কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। এবং যাকে আমি প্রথমেই বললাম যে মেষ রাশি ইজ সেড টু বি দ্য বিগিনিং অফ দি লাইফ, অর্থাৎ জীবনচক্রের পুরো আরম্ভের অংশ, এবং মঙ্গল এবং রবি এখানে একসাথে অল্প দিনের জন্য হলো অবস্থান করবে, সেটা কিন্তু নতুন একটি সাইকেলকে নির্দেশ করবে। এবং শনিও 17 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করে সে রেবতী নক্ষত্রে চলে আসবে এবং ধনুরাশির নবাংশে আসবে। তো অবভিয়াসলি সেটি কিন্তু অবশ্যই নতুন সৃষ্টি বা নতুন সঞ্চারের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। আমি জেনারেল কিছু জায়গা বলি, তারপরে আমি আসপেক্ট নিয়ে কথা বলে তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজে যাব। আমাদের যত রকম সারা পৃথিবীতে দেখবেন এই সময় 11-12 তারিখের পর থেকে স্লোলি 15 তারিখের পর থেকে রাদার আরও বেটার, সেটা হচ্ছে সারা পৃথিবীর যত আমাদের সিভিলাইজেশনকে রক্ষা করার জন্য বিভিন্ন দেশের মান্ডেন অনুসারে যে সোশ্যাল কালচারাল ডিফারেন্সেস আছে তার উপর দাঁড়িয়ে আমাদের সিভিলাইজেশনকে রক্ষা করার জন্য আমাদের সমাজে যে সমস্ত আইন কানুন প্রচলিত, মানুষের সুখ সুবিধার জন্য যে সমস্ত বিধিবদ্ধ ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউশনগুলোর মধ্যে কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং সেটা প্রত্যেকটা মানুষ তার সেক্টরে তার কম বেশি জীবন দ্বারা উপলব্ধি করবে এটা, এবং সেই কাজের মধ্যে না অনেকটা দ্রুততা আসবে। আমি কখনোই এই কথা বলবো না যে জিনিসটা আইডিয়াল শেপে আসতে পারে, ধরিত্রীতে কোনো কিছু চরম আইডিয়াল শেপে আসা সম্ভব নয়, কারণ ভগবান এটিকে দুঃখালয়ম বলেছে, অশাশ্বতম বলেছে, অনিত্যম বলেছে। এখানে আইডিয়াল শেপে চলে আসলে এই জায়গা আর একদম পরম ভগবানের গোলকধামের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তো এটা মেটেরিয়াল জায়গা, তো মেটেরিয়াল জায়গার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যতটা ম্যাক্সিমাম পরিমাণে সে বেটারমেন্টের জায়গায় কলিযুগে বরাহ কল্পের মধ্যে যেটাকে নিয়ে যাওয়া যায় যতটা ম্যাক্সিমাম, তো সেই অংশটা এখানে কিন্তু বিশেষভাবে কার্যকরী হতে দেখা যাবে। এটা নাম্বার 1। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আপনারা কিন্তু প্রচুর দেখতে পাবেন এ সময়, প্রচুর। এবং এই সময় বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বেরোবে,
আপনি দেখবেন প্রচুর ছেলে মেয়ে সময় থাকবে যারা কিন্তু মানে আশ্চর্য রকম এবং অপ্রত্যাশিত নম্বর করতে পারে, বা আন্তর্জাতিক যদি কোনো এক্সামিনেশন হয়, যেগুলো আমার খুব একটা জানা নেই, যদি হয়ে থাকে এরকম কোনো, এবং সেখানে যদি আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করে, তাহলে সেখানেও কিন্তু আমাদের দেশের মানদণ্ডের সাপেক্ষে বলছি, সেটা কিন্তু অত্যন্ত বেটার ফল প্রদান করবে এ সময়। এবং ধরুন যদি আন্তর্জাতিক কোনো পরীক্ষা থাকে যেখানে বিভিন্ন দেশের পার্টিসিপেন্টরা রয়েছে, সেখানে কিন্তু আমাদের দেশ একটা ভালো জায়গা অধিকার করবে। তো এবং সারা পৃথিবীতেও এই ধরনের, যাকে বলা যায় যে আ বাঞ্চ অফ গুড স্টুডেন্টস, যেটা ভবিষ্যতের ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম উইল বি রিকোয়ার্ড ফর, সেটা কিন্তু তৈরি করবে এক্ষেত্রে এখান থেকে। এটা খুব বেটার আছে। এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট খুব ভালো হবে এই সময়, ভীষণ ভালো হবে। এবং যারা যে ধরনের হার্ডওয়্যার টেকনোলজি স্পেশালি, বা ধরুন ডিফেন্সের ক্ষেত্রে কোনো টেকনোলজি, বা ডিফেন্সের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ মাইলস্টোন এ সময় কিন্তু লক্ষ্য করা যাবে, খুব অনায়াসে লক্ষ্য করা যাবে এ সময়। পজিটিভ সারা পৃথিবীতেই কিন্তু লক্ষ্য করা যাবে। আপনারা যারা ওয়ার্ল্ড নিউজ দেখেন তারা দেখবেন এ সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু তার স্বীয় ক্ষমতা অনুসারে বা কোলাবোরেশনে তারা কিন্তু সমরাস্ত্রের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে মাইলস্টোন আছে সেটা কিন্তু তারা অ্যাচিভ করতে পারবে এ সময়। নাম্বার 3 হচ্ছে যারা বিভিন্ন রকম ওয়াটার রিলেটেড যানবাহন বাড়ান। আমি একেবারে ছোট নৌকো থেকে একদম বড় করভেট, ফ্রিগেট, এই সমস্ত সাবমেরিন পর্যন্ত চলে যাচ্ছি, যে সমস্ত সেকশন আছে। এ সমস্ত দেশ এগুলো নির্মাণে যথেষ্ট পটু, তার মধ্যে আমাদের দেশও অবশ্যই আছে। তো এক্ষেত্রে দেখবেন আপনারা নতুন অনেক কিছু নির্মাণ বা সেই সংক্রান্ত অর্ডার, বা সারা পৃথিবী থেকেও এরকম কিছু অর্ডার বা নির্মাণ আসতে পারে, বা একদম যেগুলো কোস্টাল এরিয়া বা ছোটোখাটো দ্বীপ আছে, পৃথিবীর বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু ইন কোলাবোরেশন উইথ মার্স এবং স্যাটার্ন সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। কারণ বছরের শেষের দিকটা গন্ডগোল আছে, তার ক্ষেত্র তো প্রস্তুত করতে হবে। ইনিশিয়ালি মনে হবে জিনিসগুলো পজিটিভ, কিন্তু পরে হয়তো সেগুলোর অনেকগুলোর ক্ষেত্রে নেগেটিভ রূপও ধারণ করলেও করতে পারে, যেন না করে ঈশ্বরের কাছে সে প্রেয়ারই থাকবে। এবং দ্রুত কার্মিক প্রবণতা, এবং যাকে বলা যায় আমাদের যত লাইফকে কমফোর্ট করা যায়, কমফোর্ট রিলেটেড যে সমস্ত কাজ আছে, মনে করুন হোটেল আছে, রিসোর্ট আছে, ভালো ভেহিকেল আছে। আমি বলেছি যে আগের আলোচনাতেই যে আগামী 6 মাসের মধ্যে প্রাইমারিলি পৃথিবীর বহু ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সংঘটিত হবে। তো সেগুলো আপনারা পৃথিবীর বহু জায়গা থেকেই তার কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ খবর পেয়েছেন, পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। লট অফ প্ল্যানেট তো তার ফল দিতে থাকে। এবার অবজারভেশন করার সময় যারা অবজার্ভ করতে পারেন তারা সেটা বুঝে নেন, এবং সেটা কিন্তু কোনো নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে আবদ্ধ থাকে না, নির্দিষ্ট মানডেন অনুসারে সেখানে তার ফল প্রদানের ক্ষেত্রে আধিক্য থাকে। সেটা আমাদের শরীরের ক্ষেত্রেও থাকে। পজিটিভ হলে পজিটিভ আধিক্য, নেগেটিভ হলে নেগেটিভ আধিক্য থাকে। এই সময় যেরকম আমি বলেছি, পিত্তদোষ বা শরীরের যে সমস্ত অংশে শক্ত অংশ আছে, যেরকম বোন আছে, টিথ আছে, কার্টিলেজ আছে, সেই সমস্ত সেকশনে কিন্তু এই সময়টা দুর্বলের জায়গা। সেইগুলোকে খেয়াল রাখবেন। ওই জায়গায় বৃদ্ধি হলে নেগেটিভলি বৃদ্ধি করবে। সেই সেকশনগুলোতে ভালো মন্দ মিলিয়েই আমাদের একসাথেই কনকারেন্টলি ফ্লো করে আর কি। এটা 4 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বেশ কিছু জায়গায় যে সমস্ত কথাবার্তা, বিভিন্ন বাইল্যাটারাল টক্স, বা ধরুন কোনো মাল্টিল্যাটারাল টক্স যেগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসপিউট আছে, বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন ধরুন কনফেডারেশনের মধ্যে, যেখানে ডিসপিউটের মাত্রা যত বড় হবে, যেহেতু শনির দ্বিতীয় মঙ্গল নিজের মূল ত্রিকোণে আছে
এবং মঙ্গলের দ্বিতীয় রবি থাকবে পরবর্তী 1 মাস, জুন মাসের 15 তারিখ। মঙ্গল এখানে নিয়ার অ্যাবাউট তুঙ্গের ফল দেওয়ার চেষ্টা করবে, অন্তত 15 তারিখের পর থেকে পরবর্তী 15 তারিখ পর্যন্ত। তো সেই হিসাবে শনি এখানে এই ধরনের কাজকে কার্যশীল করবার প্রভূত চেষ্টা করবে এবং কিয়দাংশে সফলও হবে, যেখানে কিন্তু অনেক কিছু রূপরেখা বা অনেক ধরনের কিছু নতুন থিওরি বেরিয়ে আসার কিন্তু সম্ভাবনা এক্ষেত্রে দৃষ্টিগোচর হচ্ছে। এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা। তার সাথে যেটা আছে, বিভিন্ন স্ট্র্যাটেজিক যে সমস্ত কথাবার্তা, বিভিন্ন ডিপ্লোম্যাটিক টকস যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ফলপ্রসূ জায়গা দৃষ্টিগোচর হচ্ছে এবং সেটি অবশ্যই বেটার। একটা এখানে নেগেটিভ জিনিস আছে, যেহেতু বর্ধনকারী মানে যে ঊর্জা বা শক্তি, সেটি অত্যন্ত এখানে বেশি হয়ে যাবে। তো এক ধরনের ইগো অ্যাগ্রেশন, এবং তার সাথে যার ছকের ক্ষেত্রে এই ধরনের বলবত্তা বেস হরোস্কোপে বেশি আছে, নেগেটিভ পজিটিভ যে অর্থেই থাক, অধিকাংশ ক্ষেত্রেই সেটা নেগেটিভই হবে। সেটা যদি বেশি থাকে তাহলে কিন্তু তার মধ্যে এ সময় অটোমেটিক্যালি সাপ্রেসিভ বা বিভিন্ন ধরনের বলতে পারেন কথাবার্তার মধ্যে ভদ্রতা সভ্যতার চূড়ান্তভাবে অভাব লক্ষ্য করা যাবে এ সময়। চূড়ান্তভাবে অভাব, এই কথাটাকে কিন্তু খেয়াল রাখবেন। মানে যার অভাব আছে সেটা আরও বেশি বেড়ে যাবে, আর যার নেই সেক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ কম থাকে সেক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। এ ব্যাপারেও সচেতনতা অবলম্বন করবেন। যে কোনো রকম যে সমস্ত বড় অফিস আছে বা যেগুলোতে কোনো রকম ফায়ারি অ্যালার্ম হয়তো নেই বা অনেক কিছু, ফায়ার এক্সটিংগুইশার কিন্তু অবশ্যই রাখবেন। এ সময় অগ্নুৎপাতের যোগ আছে, যদিও বৃষ্টির পরিবেশ এখন কম বেশি থাকবে, ক্ষেত্র বিশেষে বৃষ্টিও হবে এবং অত্যন্ত বলতে পারেন খুব আর্দ্রতাপূর্ণ এবং অসহনীয় একটা ওয়েদার থাকবে। বাট ইন স্পাইট অফ দ্যাট এই সময় কিন্তু অন্তত ইন্টারনাল সেক্টরে কোনো বৈদ্যুতিক সেক্টর থেকে বা ধরুন কোনো থান্ডার স্ট্রম থেকে, থান্ডার বোল্ট থেকে কিন্তু আগুন লাগা বা কোনো গাছে বা ধরুন কোনো সেরকম কোনো জায়গায় যেখানে বললে ক্ষতি হওয়ার প্রবাবিলিটি আছে, সেটা কিন্তু আছে। মনে রাখবেন, মঙ্গল কিন্তু কালপুরুষের একদম জীবনী শক্তি, এবং তার যে সব থেকে বিরুদ্ধ প্ল্যানেট আছে সে কিন্তু শুক্র আছে, অর্থাৎ প্রাণের ক্ষেত্রে ঘাতকের অবতারণা করে। শুক্র কিন্তু মধ্যেখানে রাউন্ড নক্ষত্র দিয়ে পাস করবে, অর্থাৎ 14 তারিখের পর থেকে মোটামুটি ধরুন 20 তারিখ থেকে মে মাসের পরবর্তী জুন মাসে 3-4 তারিখ পর্যন্ত এই ফেজটা কিন্তু মোটেই ভালো নয়। 3-4 তারিখ হয়তো হবে না, জুনের এন্ড অবধি হবে, মের এন্ড অবধি হবে। এই সময়টা কিন্তু মোটেই ভালো নয়। এ সময় মঙ্গলের মধ্যে নেগেটিভ কারকতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এবং শনির মধ্যেও অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে, যে দ্রুত বস্তু বা পরিবেশকে পরিবর্তিত করা, আমি যেটা বলেছি রূপান্তর ঘটানোর। তো এই 3টে কাজ একসাথে এসে একটা কম্বাশন তৈরি করতে পারে। সেটা আমাদের পার্সোনালিটির উপরে আনতে পারে, সেটা পরিবেশ পরিমণ্ডলের উপরে আনতে পারে, হুইচ এভার। যারা স্টুডেন্ট আছেন, কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি খুব ভালো সময় আছে। দেখুন, মঙ্গলের 3টে আসপেক্ট থাকে। মঙ্গল যখন মূল ত্রিকোণে থাকে তার প্রথম আসপেক্ট 4th আসপেক্টে আছে, এবং সেটি কিন্তু কর্কটের, এবং যে রাশিতে জুন মাসের মঙ্গল যেদিন এখানে প্রবেশ করবে তার মোটামুটি 20-22 দিনের মাথায় এখানে বৃহস্পতিও প্রবেশ করবে। তো এখানে প্রবেশ করার পরে যেটা বৃহস্পতি মুখ্যত মঙ্গলকে কিছুটা সাপোর্টিভ জায়গা দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি প্রথম দিকে বর্গোত্তম থাকবে, কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি বলবো যে অংশকে নিয়ন্ত্রণ করে আমাদের মাতৃত্ব, আমাদের পরিবার বা পরিবারের যে ফান্ডামেন্টাল পোর্শন, যার সাথে পরিবারের গ্রোথ, পরিবারের ইন্টিগ্রিটি, পরিবারের ডেভেলপমেন্ট, পরিবারের সিকিউরিটি, সেফটি, এসব কিছু যুক্ত আছে। গৃহ সুখ, পিস অফ মাইন্ড, প্রাইমারি গুরু মাকে বলা হয়, সেই সমস্ত কিছুর জায়গায় কিন্তু মঙ্গলের যে আসপেক্ট থাকবে সেটা মঙ্গলের নিচ রাশি, অ্যাকচুয়ালি ডেবিলিটেটেড ফর্ম।
তো এখানে মঙ্গল না ভীষণ রেস্টলেস ফল দেওয়ার চেষ্টা করে। সে চেষ্টা করে, মঙ্গল কি হয়, সে আয়নায় দেখতে পারে না সে ছোট হচ্ছে, এটা তার পক্ষে দেখা কোনো মতেই সম্ভব নয়। তো সে সবসময় চেষ্টা করে যে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস আমি নিজে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করবই যে আমি শ্রেষ্ঠ, এবং তার সাথে যেটা আরেকটি জায়গা থাকে বাকিরা নিকৃষ্ট, এই ধরনের একটা কিন্তু মানসিকতা তার মধ্যে অলওয়েজ থাকে, এবং ভীষণ অটোক্রেটিক, নিজে যেটা মনে করবে সেই কাজটাকে এনফোর্স করার চেষ্টা করবে। সেই জন্যেই যদি ওপর থেকে কমান্ড ঠিক থাকে তাহলে মঙ্গলকে নিয়ন্ত্রণ করা যায়, কমান্ড যদি ঠিক না থাকে মঙ্গল ভীষণ অনিয়ন্ত্রিত ফল দেয়। তো পরিবারের এই সমস্ত সেকশনই কিন্তু বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস, এবং বাড়ির যে ন্যাচারাল অ্যাটমসফিয়ার সেখানে কিন্তু সমস্যা তৈরি করবে, মানসিক উদ্রেক তৈরি করবে। যে কোনো কাজকে মনে হবে আমি দ্রুত শেষ করি, অহেতুক একটা অজানা তাড়াহুড়ো আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে এক্ষেত্রে, এবং কিছুটা ঝগড়া প্রবণ অ্যাগ্রেশন, এবং যাকে বলা যায় যে যে ইমোশনাল যে অ্যাসপেক্ট আছে দুটো দিকেই, সেই দুটো দিকেই কিন্তু বেশ বৃদ্ধিকারী হবে। অর্থাৎ একটা দিকে যেরকম অ্যাগ্রেশন, ইগো, অল্টারকেশন, আর্গুমেন্টেটিভ নেচার, বা অত্যন্ত নেগেটিভ থাকলে সেটা কিছুটা বলপ্রয়োগ, এরকম ধরনের জায়গা পর্যন্ত যেতে পারে। আর আরেকটি যেটা হতে পারে সেটি হচ্ছে যাদের বাড়িতে মান্ডেনগত সমস্যা রয়েছে বা সেখানে কিছু ত্রুটি বা দুর্বলতা রয়েছে তাদের কিন্তু সেখানে এই সময় সমস্যা দেবে। অর্থাৎ পরিবারের ন্যাচারাল যে শান্তি সেটা কিন্তু ব্যাহত হবে, এবং তার সাথে পার্সোনাল মানসিক শান্তিও কিন্তু ব্যাহত হবে। যারা বিভিন্ন রকম নির্মাণ শিল্পের সাথে যুক্ত আছেন বা বৈদ্যুতিক শিল্পের সাথে যুক্ত আছেন তারা নিজের কাজের ক্ষেত্রে যেসব সেফটি সিকিউরিটি মেনটেন করতে হয় সেগুলো প্লিজ চেষ্টা করবেন। সপ্তম দৃষ্টি আছে, এই দৃষ্টি কিন্তু দেখুন কন্যা রাশির 15 ডিগ্রি থেকে তুলা রাশির মোটামুটি 20 ডিগ্রি ধরা হয়, তবে 10-12 ডিগ্রি পর্যন্ত সব থেকে ভালো ফল দেয়। সেই অংশটিকে আমরা ব্যালেন্সিং সেক্টর বলি, কালপুরুষের ব্যালেন্সিং সেক্টর। এই ব্যালেন্সিং সেক্টরটাকে কিন্তু মঙ্গল ভীষণভাবে ডিসব্যালেন্স করবে। তার ফলে ডিসব্যালেন্স মানে অতিরিক্ত বল বা ঊর্জা, সেই ঊর্জার যে সঞ্চার ঘটবে সেই সঞ্চারের ফলে অন্যান্য জায়গাগুলোর মধ্যেও টার্বিউলেন্স কিন্তু তৈরি করে দেবে ন্যাচারালি। তো সেক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 7th হাউস থেকে আমরা কি দেখি, 7th হাউস থেকে আমরা নিজেকে দর্পণে দেখি। আমরা যেভাবে আমাদের কার্যপ্রণালী, আমাদের নলেজ, আমাদের উইজডম, আমাদের কোনো কিছুকে দেখা, বোঝা, জানা, সেটাকে পরিব্যাপ্ত করা সমাজের বুকে, বা ধরুন যিনি করছেন এ সমস্ত কাজ সেটিকে প্রচার প্রসার, তার মান যশ খ্যাতি রিকগনিশন, বা টু সাম এক্সটেন্ট বিবাহ বা যে কোনো রকম কনজুগাল পোর্শন, সেটাও কিন্তু 7th হাউস দেখে এবং সেখানে ন্যাচারাল শান্তি বজায় রাখবার চেষ্টা করে। এই জায়গায় কিন্তু শান্তির অভাব ঘটবে। অর্থাৎ শান্তির অভাব ঘটলে আমাদের শরীরের মধ্যে যে অংশে হবে সেটা আমাদের নাভি অংশ থেকে আরও লোয়ার অ্যাবডোমেন পোর্শনে হবে, আমাদের আইজে হবে, আমাদের স্কিনে হবে, এবং তাছাড়া আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডসে গুলোতে এফেক্ট হবে, তার মতন করে হবে, শুক্রের প্রভাব কম বেশি অনুসারে। কিন্তু মোটের ওপরে যাদের ক্ষেত্রে ওবিসিটি সংক্রান্ত সমস্যা রয়েছে সেখান থেকে অন্যান্য কিছু প্রবলেম দিচ্ছে, সেগুলোও কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ এক্ষেত্রে দেবে। মোটামুটি এক ধরনের বলতে পারেন যে দিগো, আর্গুমেন্টেটিভ নেচার, তার সাথে অ্যাগ্রেশন, একটা ওয়াইল্ড ধরনের মানসিকতা, অর্থাৎ যে কোনো ব্যাপারে গায়ের জোর, বল প্রয়োগ, এগুলোর কিন্তু আধিক্য এ সময় বেশি দেখা যেতে পারে, এবং ভদ্রতা, সভ্যতা, নম্রতা এগুলো স্লাইটলি একটু ডিমিন হতে পারে এ সময়। তো যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই এ সময় নিজেরকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। 8th অ্যাসপেক্ট আছে যেটা মঙ্গলের নিজের ঘর, এবং
এই ঘরের গোচর সম্পর্কে আমি মোটামুটি 5 মাস আগে যখন বলেছিলাম, তখন আপনাদের একটা কথা বলেছিলাম যে এই ঘর কিন্তু স্যালিবেসির সাথে যুক্ত যদি প্রপার মঙ্গল থাকে, আর যদি না থাকে তাহলে কিন্তু পূর্ণ বা বল প্রয়োগের দ্বারা সেখানে একাধিক মানুষের অনুপ্রবেশ ঘটানোর একটা টেন্ডেন্সি সেখানে থাকে, সেটা যেভাবে হোক। তো এটা কিন্তু নেগেটিভ আসপেক্টের সময় তৈরি করবে। যদিও বৃহস্পতি 2 তারিখ থেকে এখানে প্রবেশ করে, বৃহস্পতিরও 2 তারিখ মানে হচ্ছে জুন মাসে এই বৃশ্চিকের ঘরে তার পঞ্চম দৃষ্টি থাকবে, সুতরাং অবশ্যই সেই দৃষ্টি কিছুটা তো জায়গাটাকে অ্যাডজাস্ট করবার চেষ্টা করবে। বাট এখানে কিন্তু মঙ্গলের যে অষ্টম দৃষ্টি ভীষণ বলি হয়, মঙ্গলের অষ্টম দৃষ্টি, এবং মঙ্গলও মোরারলেস উচ্চ গতিতে আছে এখনো। তো যার ফলে এক ধরনের বলতে পারেন এই সময় এক ধরনের রণংদেহী মানসিকতা, জেদ, যুদ্ধংদেহী মানসিকতা, এক ধরনের যাকে বলে বর্চস্ব যে তৈরি করা, একটি পদের জন্য 3জন মানুষ এক জায়গায় রয়েছে, যে 3জনই একই জায়গায় একটি বস্তু নিয়ে টানাটানি করলে যেটি হতে পারে সেই জায়গার সাম্য বিঘ্নিত হয়ে সেখানে একটা কলহ প্রবণ পরিস্থিতি তৈরি করতে পারে, সেই জায়গা কিন্তু তৈরি হয়। তবে যাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট বেশি আছে, শনির যেহেতু দশম দৃষ্টি সরাসরি বৃহস্পতির ঘরে আছে, এবং বৃহস্পতি যেহেতু শনিকে দৃষ্টি দিচ্ছে, তো তার ফলে মানে দৃষ্টি দিচ্ছে মানে 2 তারিখ থেকে জুন মাসের দেবে, তার ফলে এখান থেকে কিছু পজিটিভ জায়গা, যেমন ধরুন ধ্যান, যোগা, প্রাণায়াম, তার সাথে স্পিরিচুয়াল ইনক্লিনেশন, থট, সেগুলোও কিন্তু দেখাচ্ছে। এবং অ্যাগ্রেশন বা অল্টারকেশন বাড়বে, কিন্তু সেটাকে আবার কন্ট্রোলও করা যাবে একটা লেভেল পর্যন্ত, সেটাকে ধরাও যাবে। যারা একটু বেটার দশা অন্তর্দশায় আছেন তারা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে পারবেন, বা যারা না পারবেন তারা চেষ্টা করবেন করার। যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ধরুন প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা, ইউটিআই সংক্রান্ত কোনো প্রবলেম আছে, ইউরিনারি ব্লাডারের প্রবলেম আছে, বা ধরুন রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা রয়েছে এবং বুঝতে পারছেন সমস্যাটা আস্তে আস্তে নেগেটিভিটি বাড়ছে, তারা কিন্তু বেশি দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের রিউমেটয়েড জাতীয় প্রবলেম আছে, কোনোভাবে পেটে ওয়াটার রিটেনশনের প্রবলেম আছে, তারাও কিন্তু এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন। মানে যাদের অলরেডি রেকারেন্স হয়েছে, লাংস রিলেটেড জায়গা থেকে যদি কোনো ট্রাবল আসে, সেখান থেকেও কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। আমি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলার আগে আপনাদের একটি জিনিস শুধু বলে দিই, যেহেতু সারা মাসের আমি মান্থলি প্রেডিকশান অলরেডি করে দিয়েছি, তার মধ্যে মঙ্গলের যে সার্বিক অন্তর্নিহিত ফলাফল সেখানে বলা আছে, সমস্ত অ্যাসেন্ডেন্ট বা কম্পারেটিভলি রাশির সাপেক্ষে বলা আছে। আমি এখানে সেই অংশগুলোকেই মূলত অ্যাড্রেস করবার চেষ্টা করব। দোজ আর টু সাম এক্সটেন্ট এসেনশিয়াল। তো আপনারা একটু শুনে নিন, আমি মেজর জায়গাগুলো টাচ করে যাচ্ছি। মেষের ক্ষেত্রে বলি, প্রথম এবং অষ্টম লর্ড প্রথম ঘরে রয়েছে, যেটা এক ধরনের আপনাকে মানসিক এবং শারীরিক ঊর্জা বা শক্তি বৃদ্ধি করবে, এবং এই শক্তি বৃদ্ধি রবির সহযোগে আপনার মধ্যে কিন্তু এক ধরনের ইগো বা অ্যাগ্রেশনও তৈরি করে দিতে পারে। যদি জন্মছকে কোনোভাবে মঙ্গল মানে অ্যাগ্রাভেটেড থাকে, কোনোভাবে ম্যালাইন থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে অ্যাগ্রেশন, ইম্পোলাইট নেচার বা কথাবার্তার মধ্যে অতিরিক্ত উন্নাসিকতা বৃদ্ধি পেতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা করতে পারে, হাইপার টেনশন বা সেই সংক্রান্ত ধরুন রাতের দিকে ঘুমের সমস্যা, দিনের বেলা এক ধরনের ড্রাউজিনেস, এগুলো বৃদ্ধি করতে পারে, বা কোনো রকম নার্ভাস সিস্টেমের সমস্যা থেকে অন্যান্য মেজর অর্গানের কোনো সমস্যাও কিন্তু এক্ষেত্রে তৈরি করতে পারে, ডিপেন্ডিং আপন অন্যান্য প্ল্যানেট কীভাবে রয়েছে আপনার হরোস্কোপে। আপনার ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির দ্বিতীয় মঙ্গল আছে, এবং শনি আপনার ক্ষেত্রে 10th এবং 11th লর্ড, এবং মঙ্গল এক্ষেত্রে কার্যকরী প্ল্যানেট হিসাবে আপনাকে কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থান থেকে কাজের সুযোগ খুব বেটারভাবে দেবে,
এবং আপনি যদি সে সুযোগ পান এবং আপনার শরীরের পক্ষে সেটা যদি গ্রহণযোগ্য হয় অবশ্যই গ্রহণ করবেন। এই মঙ্গল কিন্তু কিছুটা পারিবারিক কলহ বা ক্লেশ তৈরি করতে পারে, এক ধরনের ইনডমিটেবল ফোতে রূপান্তরিত করে। তো সেটা থেকে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 12th এবং 7th হাউসের লর্ড এই মঙ্গল আপনার দ্বাদশে অবস্থান করছে। তো এই মঙ্গল যেটা প্রাথমিকভাবে চেষ্টা করবে আপনার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণহীনতা, দেখবেন আমি মান্থলি রাশিফলে বৃষকে খুব গুরুত্ব দিয়ে বলেছি, কিন্তু মঙ্গলের ক্ষেত্রেও হালকা টাচ করে গেছি যে এক ধরনের নিয়ন্ত্রণহীনতার কিন্তু কাজ করবে। যদিও বৃহস্পতি বেটার পজিশনে আছে, সে চেষ্টা করবে মঙ্গলকে কন্ট্রোল করার, কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টির সাথে প্রাথমিক ক্ষেত্রে কিন্তু এবং পরবর্তীকালে পঞ্চম অষ্টম দৃষ্টির সাথে এখানে এক জায়গায় আছে। তথাপিও আমি বলবো নিজের যে পার্সোনাল লাইফ সেখানে যতটা সম্ভব শান্ত এবং লক্ষ্য স্থির রেখে এগোনো এবং নিজের খুশি আনন্দের জন্য খরচের উপর নিয়ন্ত্রণ রাখা এবং যে অর্থ উদ্বৃত্ত আছে সেটা পরিবারের জন্য খরচা করা, সেই ধরনের মানসিকতা কিন্তু আপনার তৈরি করা উচিত। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, আপনার কিন্তু যাদের ক্ষেত্রে ধরুন বিভিন্ন ওসিডি রিলেটেড সমস্যা রয়েছে বা ধরুন বিভিন্ন ম্যানিয়া রয়েছে, বিভিন্ন অ্যাপ্রিহেনশন বা অন্যান্য বিভিন্ন রকম যে ঘুমের মধ্যে সমস্যা থাকে মানুষের, এই ধরনের প্রবলেম যাদের রয়েছে এবং নার্ভাস সিস্টেম রিলেটেড, সেগুলো কিন্তু এ সময় বৃদ্ধি পেতে পারে। ঘুম খুব অল্প হতে পারে বা অটাইমে ঘুম পেতে পারে বা ঘুমের পরিসর কমে যেতে পারে। নেগেটিভ হলে উল্টোও হতে পারে, বেড়েও যেতে পারে, কিন্তু নর্মালসিটা নষ্ট হবে, সেটা থেকে সাবধান থাকবেন। এখানেও কিন্তু আপনার বাড়ি থেকে আপনি যদি ব্যবসা করেন, বিশেষত কোনো সেলস বা মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত থাকেন এবং কোনো ভোগ্যপণ্যের ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দূরবর্তী স্থানে নিজের ব্যবসার প্রসার এবং প্রচার কিন্তু অনায়াসে করতে পারবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 11th এবং 6th হাউসের লর্ড মিথুনের ক্ষেত্রে আমি ব্যাপারটা অনেকবার বলেছি যে 6th হাউসের লর্ড মঙ্গল থাকার জন্য আপনি যা কাজই করবেন, বিশেষত যদি কোনো ডেট নিতে হয় কখনো, তাহলে অবশ্যই সেখানে যেখানে খুব প্রয়োজন আছে সেখান থেকেই নেবেন। না হলে কিন্তু অহেতুক নিজের পরিধি বিস্তার করার জন্য, সিউডো পরিধি বিস্তার করবার জন্য লোন না নেওয়াই শ্রেয়। আপনি কিন্তু লোনের জালে পড়ে যেতে পারেন। বিশেষত এরকম কোনো ব্যক্তিবর্গ যিনি ধরুন মঙ্গলের দশায় রয়েছেন বা কোনোভাবে ধরুন রাহুর দশার মিড পজিশানে রয়েছেন, কেতুর দশার শুরুর দিকে রয়েছেন, শুক্রের দশার মোটামুটি লাস্ট 4 বছরের ফেজে রয়েছেন, রবির সাথে বা চন্দ্রের সাথে রাহু কেতুর অন্তর্দশায় রয়েছেন, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভাবতে পারেন একাদশে মঙ্গল আছে, স্বক্ষেত্রে আছে, আয় বৃদ্ধি করলেও সেই আয়ের কিন্তু বড় একটা অংশ এই সমস্ত সেকশানে চলে যাবে, যেখানে কিন্তু কার্যকরী আপনার খুব একটা যে রেজাল্ট্যান্ট যে ইনকাম সেটা কিন্তু খুব একটা থাকবে না, সে বিষয়ে সাবধান। তবে হ্যাঁ, আপনার ক্ষেত্রে কিন্তু যে সোশ্যাল রেকগনিশন বা ধরুন বন্ধুস্থানীয় বা পিতৃব্য স্থানীয় বা দূর সম্পর্কের আত্মীয় স্বজন স্থানীয় ব্যক্তিবর্গের থেকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গেইনের যোগ দেখাচ্ছে। লেফট লেগ বরাবর সাবধান, বিশেষত কোনো নার্ভাস বা অর্থনার্ভ মানে কনকারেন্টলি কোনো ইম্প্যাক্ট থাকে, বা ধরুন যাদের ক্ষেত্রে কোনো পায়ে অলরেডি কোনো প্রবলেম আছে, কোনো অর্থোপেডিক প্রবলেম আছে বা জন্মগত কোনো প্রবলেম আছে, তারা কিন্তু এ সময় খুব সাবধানে থাকবেন লেফট লেগ সংক্রান্ত। এবং বাদিকের শোল্ডার এবং মুখেরও বাম পোর্শন থেকে সাবধান থাকবেন। অবভিয়াসলি আমি অর্থোপেডিক সেকশনের কথাই মূলত বলছি এক্ষেত্রে। কর্কট লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে 5th এবং 10th লর্ড এবং লগ্নপতি 5th লর্ডের নিচ থাকে, সেক্ষেত্রে চন্দ্রমঙ্গলের কম্বিনেশন বা অবস্থানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একে অপরের সাপেক্ষে মঙ্গল এবং চন্দ্রের
অবস্থান খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সেটাকে আমরা একটা অ্যাভারেজ ধরে নিয়ে আপনাদের বলি যে আপনাদের যে কাজের জায়গা আছে, ওয়ার্ক প্লেস আছে, সেখানে কিন্তু মোটামুটি লেভেলের একটা রেকগনিশন আপনি পাবেন। অত্যন্ত ভালো দশা অন্তর্দশা থাকলে সেটা অবভিয়াসলি আপনি এ সময় বেটার পাবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটিও আপনি গেইন করতে পারবেন এবং আপনার কথা আস্তে আস্তে কিন্তু বহু লোক শুনতে শুরু করবে। বিশেষত 25 মের পর থেকে কিন্তু 25শে মের পর থেকে দ্য প্রবাবিলিটি বাড়তে থাকবে টুয়ার্ডস পজিটিভ ডাইরেকশন। এবং তাছাড়া আপনার স্যালারি ইনক্রিমেন্ট, আপনার বেটার প্লেসমেন্ট কর্মক্ষেত্রে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হওয়া বা সম্মানসূচক সম্পর্ক তৈরি হওয়া, সেই জায়গায়ও কিন্তু বেটার যোগ দেখা যাচ্ছে। শরীরের ক্ষেত্রে বলবো একদম আপার অ্যাবডোমেন এবং লিভারের দিকে নজর দেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 4th এবং 9th হাউসের লর্ড সে আপনার 9th হাউসে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে 9th হাউসে লর্ড এবং 9th হাউসের জায়গায়, এবং রবি তার দ্বিতীয় অবস্থান করবে। এক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় আপনি খুব ভালো রেকগনিশন এবং রেপুটেশন আপনার পাবে। অনেক পেন্ডিং কাজ কিন্তু আপনি খুব সহজে এই সময় এক্সিকিউট করতে পারবেন এবং সেগুলো আপনি খুব সহজে নির্বাহ করতে পারবেন। এই সময় খুব ভালো যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে এবং প্রচুর ভ্রমণের যোগ আছে, স্পিরিচুয়াল ভ্রমণের যোগ আছে, পরিবার শুদ্ধ ভ্রমণের যোগ আছে, আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করবে। এবং পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক বেটার করবে এবং তীর্থক্ষেত্রে বিভিন্ন রকম জায়গা যেগুলো আছে, মনে করুন আপনার যাওয়ার মানসিকতা রয়েছে, সেখানে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল এখান থেকে পাবেন। শরীরের ক্ষেত্রে বলবো লোয়ার লিভার এবং গল ব্লাডার পোর্শনে নজর দেওয়া। যাদের গল ব্লাডার অলরেডি রিমুভড আছে তাদের ডাক্তারবাবু যে সমস্ত রেস্ট্রিকশন দিয়েছেন সেগুলো অলওয়েজ টু বি মেনটেইনড। আর যাদের মোলার প্রিমোলারে টিথ সংক্রান্ত প্রবলেম আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 3rd 8th লর্ড 8th হাউসে রয়েছে। তো আপনাদের যেটা এই সময় করতে হবে, দেখুন 2nd 9th লর্ড শুক্র সে আপনার 9th-এ আছে, অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 8th-এ থাকবে, তারপরে 9th-এ যাবে, এবং রবি আপনার 12th লর্ড 9th-এ আছে। আপনি যেটা করবেন, প্রচুর বাইরে থেকে ঘোরার সুযোগ আপনাকে এ সময় দেবে, কিন্তু যেটা সব থেকে বেশি নজর রাখবেন সেটা হচ্ছে আপনার আপনি গাড়িতে মুভ করুন, আপনি হেঁটে চলে মুভমেন্ট করুন, চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতা নেবেন। যারা খারাপ দশায় রয়েছেন, অন্তর্দশা খারাপ আছে বা ছকে কোনোভাবে শনি এবং মঙ্গল দুটোই বেশ দুর্বল আছে, তারা কিন্তু অবশ্যই ছক দেখে বা বুঝে সেই অনুসারে চলাফেরা করার চেষ্টা করবেন। কথাবার্তার মধ্যে কিন্তু অত্যন্ত শালীনতার অভাব, বা যেটা কন্যার ক্ষেত্রে একটি খুব বড় জায়গা, শালীনতার অভাব, এবং সর্বোপরি যেটা আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে সেটা হচ্ছে সৌজন্যের অভাব, ভদ্রতার অভাব, ইনসাবঅর্ডিনেশন, বা স্পাউসের সাথেও কিন্তু সম্পর্কের সমস্যা হতে পারে। স্পাউসের ফ্যামিলির সাথে, ইনলজের সাথে, বা পুরনো কোনো কথাকে টেনে নিয়ে সমস্যা তৈরি করা, সেটাও কিন্তু দৃষ্টিগোচর হওয়ার যোগ এ সময়ে আছে। সে বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যাদের হাই বিপি, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, বা ধরুন ঘুম রিলেটেড প্রবলেম রয়েছে, তারা কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2য় 7ম অধিপতি সে আপনার 7th হাউসেই রয়েছে, এবং এটি আপনাদের ক্ষেত্রে স্পাউসের সাথে বা পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মতভেদ তৈরি করতে পারে, এবং এটা কিন্তু ইডিওলজিক্যাল ডিফারেন্স তৈরি করতে পারে। দুজনেই হয়তো ভালোর জন্য কথা বলছেন, কিন্তু দুজনের মত এবং পথের মধ্যে একটা ব্যাপক পার্থক্য এক্ষেত্রে দেখা যেতে পারে। তো সেই বিষয়ে সাবধান। ফাইন্যান্সিয়াল মানে ফিউচার ফাইন্যান্সিয়াল চিন্তাভাবনা নিয়েও কিন্তু এক্ষেত্রে খুব বেশি রকম সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করবেন, যদি কোনো রকমে বুধের দশায় থাকেন 50-এর পরে,
50-এর পরে যদি শুক্রের দশা অন্তর্দশায় বুধ বা মঙ্গল থাকে বা রাহু থাকে, বা রাহুর দশায় মঙ্গল বা শুক্র বা বুধ থাকে, তাহলে কিন্তু অবশ্যই কথাবার্তায় লাগাম টানবেন। রবির দশায় যদি চন্দ্রের অন্তর্দশা বা মঙ্গলের অন্তর্দশা থাকে, তাহলেও কিন্তু কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে বা এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ব্যবহারিক রীতিনীতির খেয়াল রাখবেন। ভ্রমণের যোগ আছে, বাইরে থেকে কাজের যোগও কিন্তু এ সময় খুব ভালোভাবে দৃষ্টিগোচর হচ্ছে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে দীর্ঘদিন লট অফ স্ট্রাগলস হ্যাভ বিন ভিজিবল, এবং আমি প্রচুর, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন, অ্যাসেন্ডেন্টও দেখতে পাই, আমি লিখেও দিই নর্মালি, কিন্তু আমি দেখেছি গণ্ডগোল আছে, এবং বিশেষত কিছু স্পেসিফিক নবাংশে, কর্কট থেকে মীনের নবাংশ অবধি বিস্তার থাকে, কিছু স্পেসিফিক নবাংশে কিন্তু খারাপ ফল প্রদান করেছে। তো যাদের ক্ষেত্রে যাই হোক, এই প্রথম এই বছরের মধ্যে বলতে পারেন একটু সকারাত্মক সময় আপনাকে কিন্তু প্রদান করার মতন জায়গা তৈরি হচ্ছে। এক্ষেত্রে যদি কোনো কারণে ডেট থাকে, কোনো রকম ঋণ থাকতে পারে, যে কোনো কারণেই হোক, সেখান থেকে কিন্তু বেরোনোর কৌশল আপনি খুব সহজেই এ সময় পেয়ে যাবেন। এবং ঋণ মুক্তি আপনার এ সময় ঘটতে পারে একটু বেটার দশা অন্তর্দশায় থাকলে, বা কোনো সিভিল কোর্ট লিটিগেশনে আছেন, সেটা কিন্তু এই সময় একটা পজিটিভ ধরুন ডিগ্রির দিকে যেতে পারে, যেটা আপনি যে শর্তে লড়াই করছেন সেই শর্ত আপনার ক্ষেত্রে জয়যুক্ত হতে পারে। আমি এনিমি শব্দ ইউজ করব না, আমি অপোনেন্ট বলবো। অপোনেন্টরা কিন্তু এ সময় বেশ কিছুটা পরাভূত থাকবে আপনার কৌশল বা আপনার বিভিন্ন টেকনিক, বা বলতে পারেন আপনার যে স্লোলি গ্রোথ শুরু হবে মোটামুটি মে মাসের 20-22 তারিখের পর থেকে, তার দ্বারা কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু খুব অনায়াসেই দেখতে পাবেন এক্ষেত্রে। তো এটা একটা পজিটিভ জায়গা আপনাদের ক্ষেত্রে। প্রচুর ভ্রমণের যোগ আছে এ সময়। ইনসাবঅর্ডিনেশনে কোনোভাবে যাবেন না, সেটা থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে লিভার, লোয়ার লিভার এবং স্প্লিন থেকে নিজের খেয়াল রাখবেন। যদি কারোর ক্ষেত্রে কোনো জলবাহিত রোগ, টাইফয়েড, জন্ডিস হয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই নজর দেবেন এই সময়। রাহুর পজিশন এ সময় যেখানে আছে, সেটা কিন্তু কিছুটা প্রবলেম করবে, বিশেষত 27শে মের পর থেকে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এটি 5th এবং 12th লর্ড, সে আপনার 5th হাউসে রয়েছে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বেস্ট টাইম আছে একদম 11 তারিখ থেকে, দ্য টাইম টু বি ইনিশিয়েটেড আপ টু দি এন্ড অফ দ্য মান্থ। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখবেন রবি ধরেও যখন বলেছি, তখনও 15 তারিখ থেকে 14 তারিখের পর থেকে আমি বলেছি, এই কথাটা আবার বলছি। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছেন, মোটামুটি মিডল হায়ার স্টাডিজের মধ্যে পড়াশোনা করছেন, তারা কিন্তু অবশ্যই বেটার ফল এক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। এবং যারা ঊর্ধ্বতন মনে করুন কোনো প্রবেশিকা পরীক্ষায় বসতে চাইছে বা কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছে, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে। সন্তানদের থেকে সম্পর্কে কিন্তু একটু বেশি মোহমায়াযুক্ত এবং তাদের বেটারমেন্ট বা তাদের উচ্চাশা নিয়ে বেশি রকম চিন্তাভাবনা এ সময় হবে। বিশেষত তাদের বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে নিয়ে যাওয়া, বা তারা কোনো কারণে পিছিয়ে যাচ্ছে কিনা, সেই রকম জায়গা থেকে কিন্তু আপনার মধ্যে অনেক রকম প্রশ্ন বা কিছু সিউডো প্রশ্ন এ সময় তৈরি হতে পারে, যেটা আপনার ন্যাচারাল যে বুদ্ধি বা বুদ্ধির ক্ষেত্রে বলতে পারেন যে কিছুটা আড়ষ্ঠতা, সেটা কিন্তু তৈরি করতে পারে। যাদের ক্ষেত্রে স্ট্যামারিং ইস্যু আছে কথা বলার ক্ষেত্রে, তারা এই সময় চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত টুলস বা অ্যাপারেটাস ডাক্তারবাবু দিয়ে থাকেন, সেগুলোর কিন্তু বেশি প্রয়োগ করতে পারেন। অবশ্যই বেশি মানে অবশ্যই ডাক্তারবাবু যতটা বলছেন আর কি, তো তাহলে সেটা আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। এক্ষেত্রে ডান পা থেকে সাবধান, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সাবধান। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th 11th লর্ড, সে আপনার 4th হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি বা নিউমুভেবল প্রপার্টি অ্যাডিশনের কিন্তু ভালো যোগ রয়েছে।
বাট যোগ অনেক বেশি এনঅ্যাক্টমেন্ট হবে যেটা, সেটা 25শে মের পর থেকে অনেক বেশি ফলপ্রসূ হবে। গৃহ বা নতুন গৃহের সংযোগ বা গৃহ থেকে আরও পজিটিভ দিকে অগ্রসর হওয়া, সেই ধরনের যোগও কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে। বাট পরিবারের মধ্যে কিন্তু শান্তি বা সাম্য কিছুটা বিঘ্নিত হতে পারে, সেই বিষয়ে সাবধান। এবং নিজের মানসিক অবস্থা বা এক ধরনের বলতে পারেন যে আমাকে এই অংশটি পেতে হবে বা জিততে হবে বা এনি হুকস অ্যান্ড ক্রুকস, সেই ধরনের মেন্টালিটিও কিন্তু এ সময় অনেক বেশি আপনার মধ্যে বৃদ্ধি পাবে। তো সেই বিষয়েও আপনাকে কিন্তু সাবধানতা থাকা উচিত। কর্মক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, মানে যত রকম সাবধানতা হতে পারে, স্পেশালি কাজের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি, টাইমিং, আপনাকে যে কাজ দিচ্ছে সেগুলো ঠিক সময় জবাব দেওয়া, এই রিগার্ডিং, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অফিসিয়াল সম্পর্কটা বেটার রাখবার চেষ্টা করবেন। স্পাউসের সাথেও সম্পর্ক, বিশেষত আপনি যদি জাতিকা হন, তাহলে কিন্তু বেশি মেনটেন করবার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স ওপিনিয়ন বা ভিউজ হতে পারে। শারীরিক ক্ষেত্রে ব্লাড প্রেশার রিগার্ডিং বা হাইপার টেনশন রিগার্ডিং সমস্যা, আপার অ্যাবডোমেনে হজম শক্তি রিগার্ডিং সমস্যা, বা ধরুন ডিসেন্ট্রি বা এই রিগার্ডিং প্রবলেম, কোনোভাবে ইনডাইজেশন, হ্যাঁ, এবং সেটা রিপিটেডলি চলছে, হালকা খাবার খেলেও চলছে, সেই ধরনের পিত্তদোষজনিত সমস্যা দিতে পারে। যাদের ক্ষেত্রে রাত জাগার অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে খাওয়া দাওয়া বা ডায়েট সেভাবে তৈরি করে সেই অনুসারে চলবেন, বিশেষত বয়স যদি 40-এর বেশি হয়। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 3rd 10th লর্ড সে আপনার 3rd হাউসে রয়েছে, অত্যন্ত ভালো পজিশন আছে। আমি বলবো এই মাসের এন্ড অবধি আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। এবং পারিবারিক ব্যবসা, কোনো ভাই বোনদের সহচর্যে ব্যবসা শ্রীবৃদ্ধি হওয়া, বা আপনি যদি কোনো দেশ সেবা নিয়োগ, মানে কোনো ডিফেন্স বা এই সমস্ত সেকশনে কোনো ফরওয়ার্ড পোস্টিং বা এগুলোতে যান, আপনার ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হবে। আপনার অনেক স্বপ্ন সফল হবে, যেগুলো নিয়ে হয়তো আপনি ছোটোবেলা থেকে অনেক রকম আপনার সেই কাজ নিয়ে অনেক ফ্যান্টাসি বা এরকম কিছু যদি থেকে থাকতে পারে, সেগুলো কিন্তু মেটেরিয়ালাইজ হবে। খুব ভালো সিনিয়রের আন্ডারে আপনি কাজ করতে পারবেন, যার চিন্তা বুদ্ধি এবং তার ডাইরেকশানে আপনার মধ্যেও কিন্তু প্রচুর গুণ সঞ্চালিত হবে। এটাই অত্যন্ত পজিটিভ। আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেকশানে বা ধরুন কোনো ব্যাংকিং সেকশানে কাজ করেন, সেখান থেকেও কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ আসপেক্ট প্রদান করবে। আপনি যদি কোনো ল রিলেটেড সেকশানে চাকরি করেন, আর্গুমেন্টেটিভ মানে লেজিটিমেট আর্গুমেন্টেশনের জায়গায় আপনি যেখানে যেতে পারেন, সেক্ষেত্রেও বিশেষত যদি ফাইন্যান্সিয়াল বা কর্পোরেট লয়ে আপনি চাকরি করেন, আপনার জায়গা কিন্তু সব থেকে বেটার আছে। যারা বিভিন্ন হার্ড ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সেকশানেও চাকরি করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ এক্ষেত্রে দৃষ্টিগোচর হচ্ছে। সেদিক থেকেও যথেষ্ট বেটার অপশান কিন্তু আপনি পাবেন সে বিষয়েও। এবং আয় এবং সম্মান দুটোরই বৃদ্ধির যোগ আছে। ছোট কোনো ভাই বোনের এ সময় বিবাহ বা বিবাহ যদি কোনো কারণে সমস্যা থেকে, সে সমস্যা নিবারণেরও কিন্তু আপনার থ্রু দিয়ে সেরকম কোনো সম্মানজনক জায়গায় পৌঁছানোর মতন যোগ কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে। শরীরের ক্ষেত্রে হার্ট এবং লাংস রিগার্ডিং সমস্যা এবং নার্ভাস সিস্টেম রিগার্ডিং সমস্যা, যাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd এবং 9th হাউসের লর্ড সে 2nd হাউসে রয়েছে। তা আপনি যেটা প্রথম চেষ্টা করবেন, পরিবারের যে আবেগ আছে সেটা যেন আপনার ক্ষেত্রে অতিরিক্ত ভারী না হয়ে যায়, এবং যে ক্ষেত্রে আপনার নিজস্ব কাজ বা নিজের যেটা লিবার্টি বা যতটা কাজ আপনার করা উচিত, সেটা যেন আপনার ক্ষেত্রে অতিরিক্ত ওভারবার্ডেন হয়ে আপনার নিজস্বতা যেন কোনোভাবে আপনি লুজ না করে ফেলতে পারেন। সোজা ভাষায় আইডেন্টিটি ক্রাইসিস যেন কোনোভাবে আপনার ক্ষেত্রে না হয়, এবং পরিবারের মধ্যেও শান্তি এবং স্থিতি বজায় রাখার চেষ্টা করবেন। ইনলজের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। পরিবারে পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা ধরুন ফাদার ইন ল, এরকম যারা পিতৃস্থানীয় বা পিতা, সেরকম বড় দাদা, জ্যাঠা, কাকা, মামা এরকম যারা আছেন,
তাদের সাথেও সম্পর্ক বেটার রাখবেন। আপনি যদি চাকরি করেন তো সেক্ষেত্রে যারা সিনিয়র বস আছেন তাদের সাথেও সম্পর্ক অফিসিয়াল যে কোরিয়াল যে মেনটেনেন্স সেটা কিন্তু করবেন। কথাবার্তার ক্ষেত্রে কিন্তু ভীষণ শালীনতার অভাব ঘটতে পারে, ভীষণভাবে শালীনতার অভাব ঘটতে পারে। সে বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং চেষ্টা করবেন যেভাবে হোক অন্তত 26-27 তারিখ পর্যন্ত মে মাসের যেন এটা সামহাউ মেনটেইনড থাকে, না হলে কিন্তু সেটা আপনাকে বেশ বেগ দেবে এবং শান্তির অভাব ঘটবে যথেষ্ট পরিমাণে। সেখান থেকে আপনার হওয়া কাজ এবং একদম প্রিজিউমড এরকম কোনো কাজ কিন্তু আপনার কথার জন্য বা বডি ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু নষ্ট হতে পারে। কোড অফ কন্ডাক্ট বা বড় ছোটোর ক্ষেত্রে সাম্মানিক জায়গা সেটা কিন্তু মেনটেন করবার আপনি চেষ্টা করবেন, যতটা পারবেন চেষ্টা করবেন। এবং ফাইন্যান্সিয়াল থিংস যেগুলো আপনি হ্যান্ডেল করছেন সেগুলোকেও যথার্থতার সাথে হ্যান্ডেল করবেন। তেমন হলে কোনো সেই ফিল্ডের কোনো পাকাপোক্ত মানুষের সাথে কথা বলে সেটাকে নিয়ে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত ঝুঁকি নেবেন না ফাইন্যান্সিয়াল সেকশনে, যেহেতু লগ্ন ধরে বলছি অ্যাসেন্ডেন্টে যেহেতু শনি রয়েছে, যতটা আপনার ক্ষেত্রে ডিজায়ারেবল বা আপনি পাওয়ার জন্য উপযোগী সেটা আপনি অনায়াসে পেয়ে যাবেন। খুব বেশি ঝুঁকি নেওয়ার সেক্ষেত্রে প্রয়োজন হবে না, সে বিষয়ে একটু সচেতনতা মেনটেন করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা টু হুইলার ইউজ করেন বা ধরুন এমন কোনো রাস্তা আছে যাতে আপস অ্যান্ড ডাউনস আছে খুব বেশি, এরকম কোনো রাস্তায় যদি গাড়ি চালান, বিশেষত টু হুইলার চালান, খুব সাবধানতা অবলম্বন করবেন, বিশেষত রাতের দিকে সন্ধ্যের পরে। সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে যদি আপনি কেয়ারফুলনেস বা যেটা নর্মাল চলা উচিত তার থেকে বাইরে যান। একদম মিডল ইন্টেস্টাইন এরিয়াতে হজম শক্তি রিগার্ডিং সমস্যা এবং অর্থোপেডিক সমস্যা থেকে সাবধান থাকবেন। সাইনাস জাতীয় প্রবলেম থেকেও সাবধান থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।